সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি দিলীপ। আশা করি সকলে ভালো আছো। আমি যেমনটি আগে বলেছিলাম যে পিএসসি মিসেলেনিয়াস মেন্সের আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমি বাংলার সারাংশ অথবা সারমর্ম নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের মিসেলেনিয়াসে সারাংশ থেকে 40 নম্বর থাকে। 40-এর মধ্যে 20+20 দুটো সারাংশ থাকে। আমরা যদি একটু গুরুত্ব দিয়ে পরিকল্পনা মাফিক যদি আমরা আলোচনা করি বা যদি আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা আগাই, তাহলে মোটামুটি 25 থেকে 30 কিন্তু ইজিলি ওঠা যায়। এবার সারাংশ লেখার জন্য কিছু রুলস বা নিয়ম আছে। সব থেকে আগে আমরা সারাংশ লেখার রুলস বা নিয়ম সম্বন্ধে জানবো, তারপর একটা আমরা সারাংশ করব, আর লাস্টে একটা সারাংশ আমি তোমাদের কাজ দেব, তোমরা বাড়িতে করবে। আর অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্ট বা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে। আমি যতটা পারা যায় আমি চেক করে দেবো। তাই দেরি না করে আজকে সারাংশের কিছু রুলস রেগুলেশন নিয়ে সব থেকে আগে আমি আলোচনা করছি। সারাংশ সারাংশ বা সারমর্ম। সারাংশ আর সারমর্ম জিনিসটা দুটো একই, কিন্তু সামান্য পার্থক্য আছে। সারাংশ মানে লেখার মূল বক্তব্যটা, আমার যে লেখা থাকবে সেই লেখাটার মূল বক্তব্যটা হচ্ছে সারাংশ। আর সারমর্ম মানে ওই লেখাটার আবিধানিক অর্থ বা অন্তর্নিহিত অর্থ। অন্তর্নিহিত অর্থ, লেখক কি বলতে চাইছে, অন্তর্নিহিত অর্থটা আমরা সারমর্ম বলে থাকি। এইবারে সারাংশের জন্য রুলস যেগুলো আছে, মানে এতদিন পরীক্ষা দিয়ে বা তার অভিজ্ঞতার ভিত্তিতে আমি কিছু রুলস বলছি, সেগুলো আমিও ফলো করেছি। আর তাই সব থেকে আগে সারাংশটা, 1 নম্বরে সব থেকে আগে সারাংশটা ভালো করে পড়তে হবে, 2 থেকে 3 বার পড়তে হবে ভালো করে। তাহলে সব থেকে সব থেকে আগে সারাংশটাকে ভালো করে ভালো করে পড়তে হবে। লেখক কি বোঝাতে চাইছে বা তার সাবজেক্টটা কি, জলবায়ু পরিবর্তন না তোমার মহামারী বা আরো কিছু, শিক্ষা বা আরো কিছু, কোন সাবজেক্ট উপরে সেটা আগে বুঝতে হবে। আর বোঝার পরে মেন মেন মূল মূল যে শব্দগুলো, যেগুলো আমরা পাবো, যে শব্দগুলো নিয়ে লেখা হয়েছে, সেই শব্দগুলোকে আমি আন্ডারলাইন করব। তাহলে 2 নম্বরে মূল মূল শব্দগুলিকে মূল মূল শব্দগুলিকে শব্দগুলিকে আন্ডারলাইন বা দাগ দিতে হবে বা চিহ্নিত করতে হবে বা চিহ্নিত করতে হবে। 8 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা যে যিনি লিখেছেন বা লেখক, তার সাথে সহমত হতে হবে। লেখকের সাথে সবসময় সহমত হতে হবে। লেখক যদি ভুল বলেছে বা মানে বাস্তবের সাথে যদি মিল না হয়, তা সত্ত্বেও সেটাই ঠিক, ওটা ধরে নিতে হবে। লেখকের সাথে সবসময়, লেখকের যে লেখা তার সাথে সহমত হতে হবে। লেখকের সাথে সহমত হতে হবে। হলো। 4 নম্বর পয়েন্ট যেটা আছে, যে আমরা যখন পড়বো আগে দেখে নেব, যদি উপরে শব্দ লেখা থাকে এত ওয়ার্ডের শব্দ, যদি না থাকে আমি একবার হিসাব করে নেব, কাউন্টিং করে নেব যে কতগুলো শব্দ আছে লেখকের লেখাটার মধ্যে। তার যে লেখাটা, তার আমাকে করতে হবে মূল লেখার মূল শব্দের মূল শব্দের 1/3 ভাগ আমাদের করতে হবে।
মূল শব্দের 1/3 ভাগ আমাদের করতে হবে। কোশ্চেনে যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, এতগুলো ওয়ার্ড আছে। যদি না থাকে আমাদের কাউন্টিং করে নিতে হবে কতগুলো ওয়ার্ড আছে, আর নিচে লিখে নিতে হবে জাস্ট যে এতগুলো আছে, 200 বা 150 বা আরো কিছু আছে। সেটাকে সব দিকে আগে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা সাইডে উপরে লিখে নিতে হবে আগে, যে 40টা বা 50টা কতগুলো করতে হবে, এটা মাইন্ডের মধ্যে ওটা থাকবে। 4 নম্বরে 5 নম্বরে লেখাটা হবে সহজ সরল, একদম সহজ সরল ভাষায় লেখা হবে। সহজ সরল ভাষায় লেখা হবে। সহজ সরল ভাষায় লেখা হবে, একদম সহজ সরল, কোনো জটিল বা কোনো কিছু এর মধ্যে হবে না। সকলে যাতে বোধগম্য হতে পারে তোমার লেখাটা বা প্রতিটা ওয়ার্ড। 4 নম্বরে 6 নম্বরে নিজস্ব কোনো মতামত চলবে না। নিজস্ব যে আমার এই থিঙ্কিং বা এটা হলে ভালো হতো, বা এটা লেখকের এই থিঙ্কিংটা ভুল আছে, আমি নিজস্ব মতামত দিব, এটা বাস্তবের সাথে রিলেট আছে, ওইটা চলবে না। নিজস্ব মতামত চলবে না। নিজস্ব মতামত চলবে না। নিজস্ব মতামত চলবে না। 7 নম্বরে অনুচ্ছেদ থেকে, মানে লেখাটা থেকে, অনুচ্ছেদ থেকে সরাসরি কোনো বাক্য নেওয়া যাবে না। অনুচ্ছেদ থেকে, অনুচ্ছেদ থেকে সরাসরি, সরাসরি কোনো বাক্য নেওয়া যাবে না। অনুচ্ছেদ থেকে কোনো সরাসরি বাক্য নেওয়া যাবে না। বা আমরা যেমন উক্তি বলি, প্রত্যক্ষ উক্তি, যেমন 8 নম্বরে প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না, বা শুরুতেই যে হয়তো প্রত্যক্ষ উক্তি দিয়ে, হ্যাঁ, যে লেখক এটি বলেছেন, হ্যাঁ, বা সেই ধরনের প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ডাইরেক্ট যেটা আছে, ডাইরেক্ট আমরা ডাইরেক্ট স্পিচ যেটা ইংরেজিতে বলে, বা প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। 9 নম্বরে যে অলংকার বা দৃষ্টান্ত বা এক্সাম্পল, উদাহরণ, সেগুলো থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, যেমন দৃষ্টান্ত, কোনো এক্সাম্পল হয়তো আছে, দৃষ্টান্ত, উদাহরণ, অলংকার ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না। 10 নম্বর, 10 নম্বর কি পড়ে থাকলো, সারাংশের একটা টাইটেল হবে, এটা ছোট টাইটেল হবে, শিরোনাম যেটা আমরা বাংলায় বলি। সারাংশের একটি সুইটেবল টাইটেল হবে। হ্যাঁ, সুইটেবল টাইটেল হবে, অবশ্যই হবে। আর নেক্সট একটা পেজ আমি নিয়ে নিচ্ছি, সারাংশের একটা টাইটেল হবে। আর 11 নম্বর, সারাংশের যে, সারাংশ যখন আমি লিখবো,
সারাংশের জন্য একটা অনুচ্ছেদের মধ্যেই লিখতে হবে। যে একটা অনুচ্ছেদ লিখলাম, সেকেন্ড অনুচ্ছেদে আমি করছি না, সারাংশের অনুচ্ছেদ একটাই হবে। সারাংশের অনুচ্ছেদ যেটা হবে সেটা একটাই হবে। একটি হবে। 12 নম্বর, যেটা বললাম, আবার আবার বলছি, অনুচ্ছেদের যে বক্তব্যের বাইরে আমরা যাব না। অনুচ্ছেদের যেটা বক্তব্য, ঠিক হোক ভুল হোক বা আরো কিছু হোক, সেটাই ঠিক ধরে আমাদের করতে হবে। অনুচ্ছেদের বক্তব্য থেকে আমার যে উত্তর লেখাটা হবে, সারাংশ লেখাটা হবে, তার মধ্যে হবে, বাইরে যাবে না। বক্তব্যের বাইরে যাওয়া যাবে না। বক্তব্যের বাইরে যাওয়া যাবে না। আর তোমরা যখন পরীক্ষা হলে বসবে, তখন তোমাদের একটা সিট দেবে, সারাংশ লেখার জন্য একটা সিট দেবে, আলাদা কপি দেবে। যদি না দেয়, কিছু কিছু পরীক্ষায় ডাব্লিউবিসি, যেমন 2023 মেন্স বা 2022 মেন্সে কোনো সারাংশের জন্য কোনো সিট প্রোভাইড করেনি, খাতার মধ্যে লিখতে হয়েছে নিজের মতো করে। কিন্তু বাকি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা এখনো পর্যন্ত পরীক্ষার সিট দেয়। যদি না দেয়, সেটা আগেই বলে দিবে। সারাংশের একটা সিট থাকে, যারা নতুন বা যারা ফার্স্ট বার দিচ্ছ, আর যারা জানে তারা তো জানে, এরকম করে একটা সিট থাকে, উপরটা ফাঁকা থাকে, পাঁচটা পাঁচটা ওয়ার্ড থাকে, উপরটা ফাঁকা থাকে, উপরে লেখা থাকে শিরোনাম বা টাইটেল থাকে, পাঁচটা পাঁচটা ঘর থাকে, 1 2 3 4 5। এখানে 5 থাকে, এখানে 10 থাকে ওয়ার্ডের শব্দ, এখানে 15 থাকে, এখানে 20 থাকে। তাহলে আমি যখন লিখবো, প্রতিটা ঘর আমি টানা লিখবো, একটাই অনুচ্ছেদ আমি এখান থেকে ব্যবহার করব, ধরুন টানা আমি লিখবো। আর ধরুন যে কোনো একটা হাইফেন আছে বা একটা ড্যাশ আছে, সেটা আলাদা আলাদা ঘরে আমি লিখবো না। যেমন যে আমরা যদি বলি যে একই দেখলাম, বা জিজ্ঞাসা চিহ্ন, বা ওই জিজ্ঞাসা চিহ্ন শুধুমাত্র একটা ঘরে আমি করব না, যে ওয়ার্ডটা লাস্ট হবে তার সাথেই আমি লিখলাম। হ্যাঁ, যেমন যে হয়তো দেখলাম হলো লাস্ট, এখানে পড়লো, বা সেখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো। বা ড্যাশের জন্য আমি আলাদা একটা ঘর, এটা কমার জন্য আলাদা একটা ঘর, একসাথে লিখবো। ওইটা এই সাইডে অটোমেটিক কাউন্টিং ওটা হয়ে যায়, যে কতগুলো ওয়ার্ড হয়েছে, এরকম করে থাকে। আর এই সমস্ত রুলস যদি আমরা, আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 নম্বরে আমি লিখছি যে লেখকের যে অনুচ্ছেদটা সাধু ভাষায় থাক বা চলতি ভাষায় থাক, আমাদের উত্তর সবসময় চলতি ভাষাতেই হবে। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধু ভাষায় থাক বা চলতি ভাষায় থাক, আমাদের উত্তর সবসময় চলতি ভাষাতেই হবে। উত্তর সবসময় চলতি ভাষাতেই হবে। এই মোটামুটি 14-15টা রুলস আমরা যদি ফলো করি, বা যদি পরীক্ষা 31 আগস্ট থেকে শুরু হচ্ছে, যদি আমরা 15 থেকে 20টাও যদি আমরা সারাংশ আমরা যদি ঠিকঠাক ভাবে করি, তো মোটামুটি একটা ভালো মার্কস কিন্তু চলে আসবে। কারণ বর্তমানে যে কাট অফ আসছে আমাদের 450 এদিকে, ইন্টারভিউ 100, 550 মধ্যে তোমাদের কাট অফ মোটামুটি 350 পর্যন্ত চলে যাচ্ছে।
তো তাই প্রতিটা পোর্শন আমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। এই যটা দিন আছে একটু যদি আমরা খাটি, আমরা কিন্তু ভালো মার্কস আমরা তুলতে পারি। আজকে তাই সারাংশ নিয়ে একটা আমি আজকে আলোচনা করছি তোমাদের সাথে, কি করে করে বা আমি নিজেও করছি, তোমরা একটু দেখো। আর আমি শেষে একটা সারাংশ তোমাদের দেব, তোমরা বাড়িতে করবে। যেমন এটা আমি পড়ছি একবার। শিক্ষা মানুষের জীবনের অন্যতম প্রধান ভিত্তি। এটি শুধু পাঠ্য বইয়ের জ্ঞান সীমাবদ্ধ নয়, বরং একজন ব্যক্তিকে চিন্তাশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে। প্রকৃত শিক্ষা মন ও মানসিকতার বিকাশ ঘটায়। বর্তমান যুগে শিক্ষার বিস্তার অনেক বেড়েছে, কিন্তু শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। শুধুমাত্র ভালো ফলাফলের পেছনে দৌড়ে অনেকে শিক্ষা অর্জনের আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছে। অভিভাবক ও প্রতিষ্ঠানগুলিও পরীক্ষার নম্বর নিয়ে এতটাই চিন্তিত যে নৈতিকতা, সহানুভূতি, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। আজকের শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়লেও মানবিক গুণাবলীর চর্চা কমে যাচ্ছে। শিক্ষার্থীরা মুখস্থ ভিত্তিক পরীক্ষায় সফল হলেও জীবনের বাস্তব সমস্যার মোকাবিলায় তারা অনেক সময় অক্ষম। তাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধন। শিক্ষা যেন কেবল চাকরি পাওয়ার মাধ্যম না হয়ে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার পথ হয়, সেই চেষ্টাই সর্বাগ্রে জরুরি। এটা জাস্ট একটা ছোট একটা অংশ। আমরা এটা যদি আমরা কাউন্টিং করি, সব থেকে আগে আমরা এটার কাউন্টিং করব কতগুলো আছে। এইটা আছে মোটামুটি 140টা ওয়ার্ড আছে। তাহলে যদি 140টা ওয়ার্ড হয়, তার করতে হবে 1/3 সব দিয়ে আগে। 140কে আমি 3 দিয়ে প্রথমেই আমি ভাগ করে নেব। 3 4 12, 20, 318। আর না, 140টা না, এটা যে 130টা, সরি, হ্যাঁ 130টা আছে। 130কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 4 12, রেখা 9, মোটামুটি 43। এইবারে তোমার উত্তরটা, এই যেটা আমার বার হলো, আর 10% এই দিক ওই দিক হলে কোনো নাম্বার কাটা যাবে না, সেটাও সঠিক হিসাবে বিবেচিত হবে। এই নাম্বারটা 10% টলারেন্স, মানে 10% মানে 4.3 মানে 4। এইটা যদি হয় 47 বা যদি 39 হয়, মানে 39 থেকে 47 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। 10%, তার থেকে কম বেশি হলে নাম্বার কমতে পারে। তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো যে আমার মোটামুটি 43 45 এর মধ্যে আমাদের রাখতে হবে সব দিকে আগে। ভালো করে আমরা 2 থেকে 3 বার আমরা পড়বো, ভালো করে মূল বক্তব্যটা আমরা বুঝবো। আমরা নিজস্ব কোনো মতামত এই ক্ষেত্রে ঢুকাবো না যে এই লেখাটা ঠিক আছে না ভুল আছে। লেখকের যেটা উক্তি সেটাকে ধরেই আমরা আগাবো। তাহলে যদি আমরা দেখি সব জায়গায় একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, সেটা হয়েছে শিক্ষা। এইবারে শিক্ষা কেমন হওয়া দরকার, বা বর্তমানে শিক্ষা মানে ঠিক ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে, সেটা নিয়ে লেখা আছে। তাহলে যদি আমরা আরেকটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমান যে শিক্ষা, লেখক বোঝাতে চাইছে যে শিক্ষা যেদিকে যাওয়া উচিত সেদিকে না গিয়ে ভুল পথে যাচ্ছে। তাহলে শিক্ষাটা মূল। শিক্ষার সাথে মানে শিক্ষার সাথে যুগের একটা একটা ব্যাপার আছে। অতীতের শিক্ষা নিয়ে কিছু বলেনি, বর্তমান ও ভবিষ্যৎ
শিক্ষার দিকে লেখা আছে বর্তমান যুগে। কি রকম শিক্ষা আছে? শিক্ষাটা মানে সঠিক পথে যাচ্ছে না, যা শুধু নাম্বার ভিত্তিক একটা মানে সত্যিকারের নাম্বার ভিত্তিক একটা একটা শিক্ষার একটা হয়ে যাচ্ছে, কি বলবো, ট্রেন্ড হয়ে যাচ্ছে। যে শিক্ষা থেকে আমাদের যে মানবিক বা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা যে মানে হতে পারবো, সেই ধরনের শিক্ষাটা হচ্ছে না। তাহলে দু তিনবার পড়ার পরে এই জিনিসটা তুমি বুঝতে পারবে যে শিক্ষার মানে প্রকৃত উদ্দেশ্যটা কি। অথচ মানে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য থেকে শিক্ষাটা কোন দিকে যাচ্ছে। আমি যদি এবার উত্তর লিখি, আরেকবার তোমরা পড়ে নেবে, তাহলে স্ক্রিনশট নিয়ে তোমরা পজ করে আরেকবার পড়ে নাও, আমার উত্তরটার সাথে তোমরা মিলাবে। তাহলে আমি উত্তরটা লিখছি, তাহলে এটা সব দিকে কি হবে, শিরোনাম হবে। সব দিকে কি শিরোনাম একটা হবে। শিরোনাম কি হওয়া দরকার শিরোনামের? যে আমরা যেটা পড়ে বুঝতে পারলাম যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, আমি এই শিরোনামও দিতে পারি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শিরোনামের ঘরে কিন্তু আমি লিখবো, মানে ওই যে সবদিকে উপরে যে ফাঁকা ঘরটা, তার উপরে লিখবো না। যা বক্স দেওয়া থাকবে বক্সের মধ্যেই সমস্ত কিছু হবে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। তাহলে আমি যদি লিখি, তোমরা আরেকবার পড়ে নেবে যে শিক্ষা কেবল শিক্ষা কেবল নম্বর ভিত্তিক পাঠ্য নয়। নম্বর ভিত্তিক, নম্বর ভিত্তিক একটা, কিন্তু আলাদা আলাদা আমরা কাটবো না, একটা শব্দ। নম্বর ভিত্তিক পাঠ্য নয়, এক দুই তিন চার পাঁচ, ফার্স্ট ঘর হয়ে গেল। এর দ্বারা এর দ্বারা চিন্তা, এর দ্বারা চিন্তা, মানবিক চিন্তা, সেই ঘরটা কিন্তু কমাতে হবে। চিন্তা মানবিক ও, ওটা আলাদা করে, সম্পূর্ণ আলাদা করে। এর দ্বারা চিন্তা মানবিক ও এক দুই তিন চার পাঁচ ও দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তির বিকাশ ঘটায়। এক দুই তিন চার, আরেকটা নেবে, দায়িত্বশীল ব্যক্তির বিকাশ ঘটায়। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় গুণগত যে দিকগুলি সেগুলো উপেক্ষিত হচ্ছে। বর্তমান শিক্ষায় গুণগত দিকগুলি এক দুই তিন চার দিকগুলি পাঁচ দিকগুলি উপেক্ষিত হচ্ছে।
কিন্তু বর্তমান শিক্ষায় গুণগত দিকগুলি উপেক্ষিত হয়েছে। তাই তাই শিক্ষা যেন শিক্ষা যেন 1 2 3 4 5 হয়ে গেল। শুধুমাত্র 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 উপার্জনের গণ্ডির মধ্যে না থেকে না 1 2 3 4 5 গণ্ডির মধ্যে থেকে আদর্শ জীবন গঠনের পরিপূরক হয় 1 2 3 4 5 পরিপূরক হয় এই যে আমি ড্যাশ দিলাম, এই ড্যাশটা আলাদা করে না, এর সাথে যেটা হবে সেটার সাথে ড্যাশটা হবে। পরিপূরক হয়, এটা এর সাথে হবে। হ্যাঁ, এটা একটা বক্স, এটার সাথে এটা একটা বক্স। এটাই শিক্ষার 1 2 3 শিক্ষার মূল 1 2 3 4 উদ্দেশ্য হওয়া উচিত। 1 2 3 4 5 6 7 8 40 41 42 আমার টোটাল হলো। আমরা যদি ওয়ার্ড দেখি, টোটাল ওয়ার্ড কটা হলো? 42টা। আমাদের লিখতে হতো 43 43। মোটামুটি ঠিক আছে, অ্যাকসেপ্টেবল আছে। 43 জায়গায় 42। তাহলে আমরা যে লেখকের যে অনুচ্ছেদটি ছিল, তাহলে যদি অনুচ্ছেদের সাথে যদি মানে আমরা আমার লেখাটাই যদি আমরা দেখি, তার যে মূল বক্তব্যটা, লেখক কি বোঝাতে চাইছে, তার মূল বক্তব্য বা তার যে নিচড়, যেটা এই নিচড় কিন্তু এটাই সারমর্ম, অন্য কিছু না। মানে লেখক কি বোঝাতে চাইছেন, আমি কি বোঝাতে চাই সেটা না। লেখক কি বোঝাতে চাইছে, তার তার যে নিচড় যেটা, সেটাই অ্যাকচুয়ালি সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্ম। আমি যে রুলস গুলো আজকে আমি বললাম, তোমরা আশা করি লিখে নিয়েছো। তোমরা ওই রুলস গুলো যদি মোটামুটি একটু ফলো করো বা মাইন্ডের মধ্যে রাখো, তাহলে অবশ্যই দেখবে তোমাদের কোথাও না কোথাও উপকৃত হবে। তুমি যতটা জানো তার থেকেও হয়তো একটু হলেও হয়তো তোমরা উপকৃত হবে। আর সেই নিয়ম অনুযায়ী যদি লেখো, মোটামুটি 20+20 থাকে, তো দুটা সারাংশ থাকে, 20+20 মোটামুটি 14-15 করে পেয়ে যাবে তোমরা। 20-র মধ্যে আমার যে শিরোনাম আছে, শিরোনামে 5 থাকে, এই বাকিটা 15 থাকে। তাহলে আমাদের যদি শিরোনাম যদি ভালো হয়, তাহলে শিরোনামে 5-এর মধ্যে তোমরা এখানেই 4 পেয়ে যাবে। তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ যদি হয়, তোমরা কোনো একটা ভালো বই, আমি বইয়ের নাম বলবো না, আর কোনো একটা ভালো বই তোমরা, অনেকগুলো বাজারে আছে ডাব্লিউবিসিএস জন্য, যেমন যদি আমি বলিও ক্র্যাক ডাব্লিউবিসিএস, বা তোমার একটা লীলা বুক স্টলেরও এটা বার হয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো। ওখানে অনেকগুলোই আছে। তোমরা যদি দিনে একটা করেও সারাংশ লেখো, মোটামুটি ধরে না 1 মাস তোমাদের আছে, তাহলে অনেকটাই তোমরা রিকভারি করতে পারবে।
বা ভালো একটা জায়গায় তোমরা যেতে পারবে। আর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, আমি 3টে পেপারেই আলোচনা করে দেবো টোটাল। আজকে সারাংশ হলো, কালকে আহ, প্রতিবেদন নিয়ে আমি আলোচনা করব। তারপরে তারপরে একদিন যেগুলো আছে গ্রামার নিয়ে আলোচনা করব, ইংলিশ টু বেঙ্গলি নিয়ে আলোচনা করব, বা তোমার আর্ট পেপারে যেগুলো আছে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার উম, সাম্প্রতিক ঘটনাবলী, আমরা সেগুলো নিয়েও ধীরে ধীরে আলোচনা করব। তোমরা আহ, এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো। আর তোমাদের একটা আমি কাজ দিচ্ছি, এটা সারাংশ তোমরা লিখবে, আমাকে মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের লেখা। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা, সবাই স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা আহ, নিজের মতন করে লিখবে, আমাকে পাঠাবে, আমাকে জানাবে। আর ক্লাস কেমন লাগছে, বা যদি কোনো আমার কমি আছে, বা তোমাদের মনে হচ্ছে যে এইরকম ভাবে পড়ালে, বা আহ, কোনো যদি সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে পার্সোনালি। সকলে ভালো থাকো, ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।